সো হ্যালো, ওয়েল স্পেন্ডিং টাইমের ইউটিউব পেজ থেকে আমি আরেকটি লং ভিডিও ছাড়ছি। হিমাচলের সেকেন্ড ভিডিও আমাদের। হ্যাঁ, আমি ফার্স্ট ভিডিও ছেড়েছি প্রায় 1.5 মাস আগে। এতদিনের গ্যাপ কারণটা হচ্ছে আমরা প্রায় গেছিলাম অক্টোবরে, তো তারপরে এসে নভেম্বর ডিসেম্বর মাস পড়ে গেছে। তো আমি ইউটিউবের সাথে সাথে আমি আরেকটা কাজের সাথে যুক্ত আছি। তো এসে আমার বাচ্চাদের এক্সাম নেওয়া, ওদের খাতা চেক করা, তো সমস্ত কিছু করে না এই বড় ভিডিও এডিট করে তারপরে ছাড়া এটা একটা খুব সময় সাপেক্ষ হয়ে উঠছিল না। তো সেরকম বড় ভিডিও কিছু দিতেও পারিনি। তো এখন ডিসেম্বরে একটু ফ্রি হয়েছি, তো বড় ভিডিও এডিট করতে বসেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, প্রথম ভিডিওটার মতো আশা করি এটাও খুব ভালো লাগবে। এই ভিডিওটিতে মূলত যেটা রেখেছি আমি হিমাচলের কিছু হিন্দু ও বৌদ্ধদের তীর্থস্থান। ভিডিওটা আশা করি স্পেশাল হবে আমার সাথে তোমাদেরও। ফার্স্ট ভিডিওতে আমি লাস্ট যেটা বলেছিলাম প্রথম ভিডিওটিতে, যে আমরা মণিকরণে হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট সেরে ছিলাম। তো মণিকরণের হোটেলে সকালে ব্রেকফাস্ট সেরে এবার হোটেলে গোছগাছ করে আমরা বেরিয়ে পড়লাম। এসে যদিও আবার ওই হোটেলেই আমরা লাঞ্চ সেরেছিলাম, জাস্ট ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে আমরা কাশলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো কাশল ওখানে ওই জাস্ট বাসে গাড়িতে বসে আমরা কাশলটা দেখেছি, ওখানে নামা হয়নি সেরকম। তো কাশল পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম মণিকরণের গুরুদুয়ার। এটা ছিল আমাদের হিমাচলের ট্যুরের প্রথম তীর্থস্থানের মধ্যে প্রথম ছিল, যেটা হচ্ছে মণিকরণের গুরুদুয়ার। এই মণিকরণের গুরুদুয়ারের ইতিহাসটা একটু বেশ বড় আছে, যেটা হয়তো কেউ কেউ জানো তোমরা, বা কেউ বা নাও জানতে পারো। তো শোনো, তো মণিকরণের গুরুদুয়ার যেটা কাসোল হয়ে মানালির উদ্দেশ্যে যাওয়ার পথে মণিকরণের গুরুদুয়ারটা পড়বে। তো আশা করি যারা মানালিতে যাও বা ট্যুরের প্ল্যানিং করো সবাই এটা একবার দর্শন করেছো। তো এই গুরুদুয়ারের ইতিহাসটা হচ্ছে, মণিকরণ সাহেবের ইতিহাস মূলত গুরু নানক দেবের সাথে সম্পর্কিত, যিনি 16 শতাব্দীতে এখানে এসেছিলেন বলে বিশ্বাস করা হয়। সেই সময় তিনি তার শিষ্য মারদানার সাথে চাপাটি তৈরি করার জন্য আটা সংগ্রহ করেন, কিন্তু আগুন না থাকার কারণে তিনি একটি গরম জলের ঝর্ণা তৈরি করেছিলেন। তো আর এটি হিন্দুদের কাছে কেন স্পেশাল বা হিন্দুদের কাছে কেন ভক্তিপূর্ণ জায়গা, অ্যাকচুয়ালি গুরুদুয়ারটা না বৌদ্ধ হিন্দুদের দুটো হচ্ছে মিশ্রিত, যেটা বলা হয় তীর্থস্থান। হিন্দুদের কাছে কেন এটা পবিত্র স্থান, কিংবদন্তি অনুসারে যেটা জানা যায় যে ভগবান শিব ও দেবী পার্বতী এবং তার স্বামী ভগবান শিব পৃথিবীর এই প্রান্তে ভ্রমণে গিয়েছিলেন। দেবী পার্বতী তার সবচেয়ে মূল্যবান রত্ন মণি, যেটি এখানে হারিয়ে ফেলেন। জানা যায় ক্রোধে শিব তার সেনাবাহিনীকে এই রত্নটি খুঁজতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা এই রত্নটি খোঁজাতে অসফল হয়েছিল, বা তারা এটা খুঁজে পায়নি, যা শিবকে অসন্তুষ্ট করেছিল। এতে তাণ্ডব প্রকৃতির ধ্বংসাত্মক শক্তি কল্পনা করতে বাধ্য হন। এগুলো পৌরাণিক ঘটনা। সর্পদেবতা শেষনাগ তখন পার্বতীর হারিয়ে যাওয়া রত্নটি খুঁজে পান এবং তিনি সিদ্ধান্ত নেন যে এটি লুকিয়ে রাখবেন। তো তার জন্য ভগবান শিব আরও ক্রুদ্ধ হন, যার ফলে শেষনাগ গরম জল ছিটিয়ে দেন, যা এখনও এলাকায় উষ্ণ প্রস্রবণের আকারে বিদ্যমান। এর ফলে পার্বতী তার মণি হারিয়ে ফেলেন। সেই থেকে উষ্ণ প্রস্রবণগুলি প্রকৃতপক্ষে ধনসম্পদ নিক্ষেপ করার জন্য পরিচিত। এই যা কিছু বললাম সব কিছুই পৌরাণিক কাহিনী, যেগুলো হচ্ছে কি জানা যায় মণিকরণের গুরুদুয়ারের ইতিহাস হিসেবে। তারপরে যেটা এখানে হচ্ছে, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মণিকরণে তুষারপাত হয়। এই মরশুমে আপনি ওখানে মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রচুর ভিড় পাবেন। আর আমরা যে টাইমে গেছিলাম অক্টোবরে, পর্যটকদের ভ্রমণের জন্য এই অক্টোবর মাসটার সময়গুলোর মধ্যে একটা সেরা সময়ের মধ্যে অন্যতম সময়। মণিকরণ হয়ে আসার পথে আমরা দেখলাম যে পার্বতী নদীর সঙ্গম স্থলটা, যেটা খুবই ভালো লাগছিল, কিছুটা সময় দেখছিলাম।
আর দেখো আমরা যেই সময় গেছিলাম অক্টোবরের দিকে, তো তার কিছুদিন ঠিক আগে, প্রায় 15 থেকে 20 দিন আগেই হবে এরকমই টাইমে, মানালির ওপর থেকে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে, যার কিছুটা অংশ এই যে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো প্রায় মানে মেন যে রাস্তাটা ছিল, যেখান থেকে মেন মানালি যাওয়ার রাস্তা, ওটা পুরোটাই ধ্বংসাবশেষ ছিল আর রাস্তাটা বন্ধ ছিল আমরা যাওয়ার ঠিক 15 থেকে 20 দিন আগে। তো সেইটা যতটুকু পারলাম তুলে ধরলাম। আর এই যে মানালি যাওয়ার পথে এই যে শাল ফ্যাক্টরিটা, আই হোপ সবাই দেখেছো বা সবাই ওখানে কিছু না কিছু কেনাকাটা করেছো। তো এরপরে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করে ওই দিন রাত্রে স্টে করার পরে পরের দিন সকালে আমরা বেরিয়ে গেছিলাম আরও বেশ কিছু তীর্থস্থান দেখতে। তো সেই একই রাস্তা থেকে কিছু ধ্বংসাবশেষ অবস্থাগুলো দেখো, রাস্তাঘাটের অবস্থা কীরকম ছিল। এখন এখন সব ঠিকঠাক আছে, বাট ওই সময় অক্টোবরের ওই কিছু কিছু আগে ওই রকমই ঘটনাগুলো মানে মানালির উপর থেকে ঘটেছিল, যার কিছু চিত্র তখনও পর্যন্ত কিন্তু মেরামত চলছিল, কাজগুলো চলছিল সবটা। মানে অক্টোবরে যখন আমরা গেছিলাম তখন সবটা কিন্তু ঠিকঠাক হয়নি, তখনও কাজ চলছিল রাস্তার, আর ধ্বংসাবশেষগুলো তখনও ঠিকঠাক করা চলছিল। তো সেই একই রাস্তার ওপর থেকে হয়ে আমরা এবার চলে আসলাম আরও বেশ কিছু তীর্থস্থান দেখতে। এখানে আমরা দেখব 3টে তীর্থস্থান। ঠিক যা রাস্তায় যাওয়ার পথে দু সাইডে প্রচুর দোকান পড়েছিল, প্রচুর দোকান। তো ওখান থেকে হয়ে আমরা এবার চলে আসলাম। প্রথম যে মন্দিরটা আমরা ঢুকবো, দেখলাম যে এটা ছিল মহাদেবের মন্দির। বাট একটা জিনিস ফলো করে দেখবে, পাহাড়ি এলাকার না, মানে হিমাচলের যে মন্দিরগুলো প্রত্যেকটার, আমি যেটা দেখলাম প্রত্যেকটা যেন মানে তৈরি বা কাটিং সবটাই যেন একই রকম লাগছিল, আর প্রত্যেকটা কাঠের তৈরি আর একদম নিখুঁত নিখুঁত যেন কাজগুলো, আর পলিশ করা। তো ওখান থেকে বেরিয়ে আমরা ভোলানাথের দর্শন করে ওখান থেকে বেরিয়ে এবার চলে আসছিলাম বশিষ্ঠ মুনির মন্দিরে। তো বশিষ্ঠ মুনির মন্দিরে ঢোকার পরে ওখানেও সেই একই মন্দিরগুলো দেখো, পুরো একই রকম, মানে আমারও মনে হচ্ছে, তোমরাও দেখো ভিডিওটা যেন মনে হবে পুরো একই, মন্দিরের কাটিংগুলো সবই একই, আর পুরো পলিশ করা নিখুঁত কাঠের কাজ, খুব ভালো বেশ। এখানে কিছুটা ভিডিও করছিলাম, তো জানতাম না যে এখানে ভিডিও করা যাবে না ভেতরে। তো লেখাটা দেখার পরে আর আমরা ওখানে পুরো ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকে যতটুকু করার করেছি, ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, ভেতরে ভিডিও করতে পারিনি। তো এটা ছিল বশিষ্ঠ মুনির মন্দির। ওখান থেকে সিঁড়ির ধাপ বেয়ে আমরা এবার চললাম শ্রীরাম মন্দির দর্শন করতে, রাম টেম্পল। শ্রীরাম টেম্পলে দর্শন, ওখানে ভিডিও দেখলাম, কোনো অ্যালাউ বারণ নেই। তো ওখানে টুকটাক ভিডিও করে মন্দির দর্শন করার পরে আমাদের কিন্তু মেন ফোকাস থাকে ওয়েল স্পেন্ডিং টাইম থেকে তোমাদের ওয়েল মোমেন্টগুলো শেয়ার করা এবং ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, এটাই আমাদের মেন ফোকাস। তো ঝটপট আমাদের ইউটিউব চ্যানেল হলো এই রাম মন্দিরের ইতিহাসটা একটু জানা যাক। হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত রাম মন্দির ভক্তি ও শ্রদ্ধার সাথে পরিচালিত একটি উল্লেখযোগ্য স্থান, যা 2024 সালে অযোধ্যার যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল তা বার্ষিকী উদযাপন করেছিলেন। সিমলা মন্দির কমিটি এই উপলক্ষে বিভিন্ন ভক্তিপূর্ণ অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করেছিল। এটি হিমাচলের স্থানীয় জনগণের কাছে রামের প্রতি একটি আস্থা ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ওখানে 3টে মন্দির দর্শন করার পরে এরপরে আমরা চলে আসলাম হিড়িম্বা দেবীর মন্দিরে, যেটি অ্যাপ্রক্সিমেটলি 1000 থেকে 1500 কিলোমিটার উঁচুতে অবস্থিত, হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত। হিড়িম্বা দেবীর মন্দিরটি একটি ইতিহাস আছে, যেটা মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গীকৃত করে একটি প্রাচীন গুহা মন্দির তৈরি করা আছে, যেটার চারপাশে দেবদারু গাছের পুরো জঙ্গল বেষ্টিত, কাঠ ও পাথর দিয়ে পুরো মন্দিরটি তৈরি, এবং মানালির এটি একটি জনপ্রিয় ও পবিত্র স্থান। এটি একটি স্থান যেটা ঠিক মণিকর্ণিকা গুরুদুয়ারের মতোই হিড়িম্বা দেবীর মন্দিরটিও যারা মানালি যান এটাও আশা করি মিস করেন না, বা এটাও আপনাদের ভ্রমণ তালিকার মধ্যে রাখেন। তো এই মন্দিরটি যা দেশ বিদেশের বহু পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। তো এর শিখরে প্রায়
মিটার 24 থেকে প্রায় 28 মিটার উঁচুতে একটি পিতলের শঙ্কু রয়েছে, যেটা হচ্ছে ঠিক আর কারুকার্যগুলো দেখো, যেটা প্রবেশদ্বারের কারুকার্যগুলো দুর্গাদেবীর প্রতীক হিসেবে যেটা সজ্জিত আছে। আর মন্দিরটি পুরো স্থাপত্য শিল্প যেটা অত্যন্ত হচ্ছে কি স্বতন্ত্র, যা হিমাচলের পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য বহন করে চলে। দেবীর শক্তি ও ভক্তির প্রতীক হিসেবে এটি বিবেচিত হয়। মহাভারতের ভীম যখন তার বনবাসের সময় মানালিতে আসেন, তখন তিনি হিড়িম্বা নামে এক রাক্ষসীকে পরাজিত করেন। পরে এই হিড়িম্বা ভীমের স্ত্রী হন এবং দেবী রূপে পূজিত হতে থাকেন। 1551 সালে এই প্রাচীন গুহা মন্দিরটি কুল্লুর মহারাজা বাহাদুর সিং নির্মাণ করেছিলেন। এটি ডুংরি মন্দির নামেও পরিচিত। বিভিন্ন ধর্মীয় উৎসব, যেটা নবরাত্রি, দুর্গাপুজো, এখানে বিশেষভাবে উদযাপিত হয়। আর এখানকার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন আর অশুভ শক্তি থেকে রক্ষা করেন। মন্দিরটি একটি গুহার চারপাশে তৈরি করা হয়েছে, যেখানে দেবী হিড়িম্বা ধ্যান করতেন বলে বিশ্বাস করা হয়। হ্যাঁ, একটা ইনফরমেশন এখানে এসে জানলাম যে প্রত্যেক বছর মে মাসে হিড়িম্বা দেবীর মেলা হয়। আর হিড়িম্বা দেবীর মন্দিরটি মানালির এই মল রোড থেকে কিছুটা দূরে অবস্থিত। আর মানালির মল রোডটাও আমাদের এই ভিডিওটার মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখবে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা পুরো ব্যাপারটা জানতে পারবে। তো ওখান থেকে হয়ে প্রায় 1.5 কিলোমিটার উঁচুতে অবস্থিত আর একটি মন্দিরে আমরা গেছিলাম। এটাও মূলত ভোলানাথের মন্দির, মহাদেবের মন্দির। তো প্রায় 1.5 কিলোমিটার লেগেছিল আমাদের জঙ্গলের ভেতর থেকে, ওই দেবদারু গাছের জঙ্গলের ভেতর থেকে হেঁটে আমরা দর্শন করতে গেছিলাম। তো ওখান থেকে দর্শন করে এবার আমরা ফিরে আমাদের রুমে লাঞ্চ সেরে মোটামুটি ওই দিন বিকেলে এবার বেরিয়েছিলাম আমরা আরও 2টো তীর্থস্থান, তার সাথে মল রোডটা কভার করার জন্য। তো বিকেলে বেরিয়ে পড়লাম আমরা। প্রথমে আমরা বেরিয়ে বৌদ্ধদের তীর্থস্থান যেটা হচ্ছে মন স্ট্রিট, সেটা দেখার উদ্দেশ্যে। তো মন স্ট্রিট মঠের দিকে চললাম পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে। যেহেতু আমরা ওটা বিকেল 5টা মতো ছিল, আর অনেকটা সমতল ভূমি থেকে উঁচুতে ছিলাম, তো সেই কারণে বিকেল 5টা হলেও ওখানে তখনও পর্যন্ত সূর্যের তাপটা বা আলোটা ভালোই ছিল, পরিষ্কার ছিল। আর যেতে যেতে তিব্বতীয়দের কিছু কারুশিল্প কাজ এবং তাদের হাতের কাজের কিছু দোকান বের হয়ে আমরা গেলাম। এবার মনাস্ট্রিতে ঢুকলাম। মেন মনাস্ট্রি যেটা হিস্ট্রি 1960-এর দশকে তিব্বত থেকে আসা শরণার্থীদের দ্বারা এটি নির্মিত হয়েছে, যেখানে ঢুকেই বুদ্ধের বড় মূর্তি দেখতে পাবে। এখানে মেন হচ্ছে এই যে প্রার্থনা চক্র, এই প্রেয়ার হুইলসটা তিব্বতিয়ানদের, এটি প্রত্যেকটি পর্যটকদের একটি মুগ্ধ করা পরিবেশ তৈরি করে, ভালো লাগে। এছাড়া এখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং তিব্বতী সংস্কৃতি বহন করে চলছে এটি। মঠের ভেতরে যে বিশাল বুদ্ধ মূর্তিটি রয়েছে, যেটা সামনে কিছু সময় তুমি দাঁড়ালে তোমার মধ্যে একটা শান্তিপূর্ণ একটা ভাইবস বিরাজ করবে। তার সাথে এটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি সম্প্রদায়ের একটি প্রধান কেন্দ্র। আর এটি তোমার ধর্মীয় শুধু স্থান নয়, শুধু একটি যে ধর্মীয় স্থান তা নয়, বরং তিব্বত সংস্কৃতির একটি সংরক্ষণাগার হিসেবেও এটি পরিচিত। ওখানে বেশ কিছু তিব্বতী সংস্কৃতির ওনাদের কিছু ধর্মগ্রন্থ টাইপের বই সব কিছুই সংরক্ষণ করা আছে। একটু ঘুরে ঘুরে দেখলে মঠটাতে মোটামুটি ভালোই লাগবে। তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা ওরই পাশে, কিছুটা পাশে একটি পার্ক রয়েছে যেটা বনবিহারী পার্ক। হাতে যদি মনাস্ট্রি দেখার পরে কিছুটা সময় থাকে, যেহেতু আমাদের ছিল, তো ওখান থেকে হয়ে মানালি মল রোডে যাওয়ার আগে এই
পার্কটা দেখাটাও খুব ভালো আর সময়টাও খুব ভালো কাটবে। কারণ কি এই পার্কটা পুরোটাই ছিল দেবদারু গাছের বেষ্টিত, আর তার সাথে একটা নেচার বেষ্টিত পার্ক। ভালো লাগবে, মনোরম প্রাকৃতিক পরিবেশ। পর্যটকদের কিছুটা সময় শান্তিতে কাটানো বা একটু ফ্রেশ মুমেন্ট তৈরি করা, তার সাথে বাচ্চারা থাকলে বাচ্চাদের পার্কের যাবতীয় যা কিছু থাকে সমস্ত কিছু পার্কের মধ্যে মোটামুটি রয়েছে। ভালো জায়গা, ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমার মনে হয় একটু রেস্ট নিয়ে তারপরে মালারি মল রোডটা ঘুরে দেখলে ভালো হয়, যেটা আমরা করেছিলাম। তো এই পার্কটার মধ্যে বেশ অনেকটাই হচ্ছে নেচার বেষ্টিত, আর তার সাথে যেটা বললাম দেবদারু গাছের ভর্তি রয়েছে। এখানে ফটো তোলারও দেখলাম, মানে ফটোশ্যুট যারা করবে মোটামুটি ফটোশ্যুট করারও একটা ভালো পরিবেশ। তার সাথে যারা ফটো তুলতে চাও কিছু ফটোগ্রাফার ভাইরাও ওখানে ঘোরাঘুরি করছেন, ওনাদের কাছ থেকে ফটো তোলা যেতেই পারে। ওখান থেকে কিছুটা নিচের দিকে নেমে দেখছি এইখানে একটা লেক টাইপের করা রয়েছে, যেখানে চারদিকে মোটামুটি বাউন্ডারি করা, আর বোটিং রয়েছে। বোটিং চলতে চাইলে ওখানে মোটামুটি একটা মূল্য দিয়ে চড়া যায়। তো ওখান থেকে হয়ে এবার প্রায় সন্ধে নেমে আসছে। তো আমাদের প্ল্যানিংটা ছিল পুরো সন্ধেটা মোটামুটি 9টার আগে পর্যন্ত আমরা মানালির মল রোডে স্পেন্ড করব। তো সন্ধ্যের আগেই আমরা মানালির মল রোডে ঢুকলাম। মানালির মল রোডটার ইতিহাসটা বা মানালির মল রোডটা সবাই যাও আর কেউ মিস করো না, এটা অবশ্যই কেউ মিস করো না। এটা হচ্ছে মানালি গেলে এটা মিস করা মানে হচ্ছে একটা, তোমার যদি কেনাকাটার কোনো থাকে বা কাউকে কোনো দেওয়ার থাকে বা নিজের জন্য কিছু কেনার থাকে, তো এটা অবশ্যই মিস করো না, এটাকে কভার করো। মানালির মল রোডের কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের সাথে আমি বলছি, তোমরা সেটা পয়েন্ট আউট করো, এবং নেক্সট তোমরা যখন যাবে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো কেউ মিস করো না। ফেমাসের মধ্যে যেটা হচ্ছে ওখানকার যে লোকেদের, তাদের হচ্ছে তোমার ওনাদের হস্তশিল্প, ওনাদের যে কাজগুলো সেইগুলো, তার সাথে গরম পোশাক জন্য এটা বিখ্যাত। আর ওখানে ওর মধ্যে এই মানালির মল রোডের মধ্যে একটা মন্দিরও থাকবে, তোমরা সেটা দেখতে পারো। আর কিছু ফেমাস ফুড দোকান রয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তার মধ্যে যেটা ছিল সিদ্ধু, আমরা খেয়েছিলাম, ভালোই লেগেছিল, ওটাও খেতে পারো। আর এর মধ্যে ওই যে বললাম একটা মন্দির রয়েছে, মন্দিরের একই রকম ওই কারুকার্য, যেটা হিমাচলের সমস্ত মন্দির আমি দেখলাম একই ধাঁচের। আর সিদ্ধুটা ট্রাই করতে বসেছি আমরা। সিদ্ধু মোটামুটি ওটা ট্রাই করার জন্যই আমি মল রোডে আমরা গিয়েছিলাম। তো সিদ্ধুটা ট্রাই করে ভালোই লাগলো, তোমরাও গেলে ওটাও ট্রাই করতে পারো আর ভালো কিছু কেনাকাটা করতে পারো। ব্যাস এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি। প্রথম ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি, আশা করি এই ভিডিওতেও পাবো। তো সেটার উপর ডিপেন্ড করবে থার্ড ভিডিওটা নিয়ে আসার। ওকে, এই পর্যন্ত।